নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিশ কুমারকে আমরা যতই ভাবি যে রাজনীতি থেকে অন্তরালে চলে গিয়েছে নীতিশ কুমার, কিন্তু সেই নীতিশ কুমার বারংবারই একদম রাজনীতি কেন্দ্রবিন্দুতে, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবেনই এবং তার পার্টি কোনোভাবেই যে ইগনোর করা যাবে না সেটা তিনি প্রমাণ দিয়ে দিচ্ছেন। তার কারণ যখনই ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হলো 8 তারিখ, তখনই 9 তারিখ নীতিশ কুমারের দলের পক্ষ থেকে বয়ান বেরিয়ে এলো এবং সেটাও ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করে। আপনারা একদম ঠিক শুনছেন, তার কারণ নীতিশ কুমারের দল এই মুহূর্তে এনডিএর বড় সড়ো অংশ এবং নীতিশ কুমারের এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী আর নীতিশ কুমার নন এবং সেই জায়গা থেকে তিনি এই মুহূর্তে শুধুমাত্র রাজ্যসভার একজন সাংসদ এবং তার ছেলে বিহারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার কিভাবে ট্রোলিং হচ্ছে সেটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে জেডিইউ এর যে সম্পূর্ণ হ্যাসিয়াত সেটা যে বিশেষ কোনো জায়গায় নেই, তাদের যে খুব একটা গুরুত্ব আর নেই বিহারের রাজনীতিতে, সেটা তারা বুঝতে পারছে বোধহয়। এবং সেই জন্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের এত বড় বৈঠক, এত বড় একটা প্রেক্ষাপট অপোজিশনের জায়গা থেকে, সেটা বোধহয় তারা একদম সরাসরি বুঝতে পারছে যে 2029 সালে ভোটে লড়ার ক্ষেত্রে যদি তাদের নিজস্ব অস্তিত্ব তাদের টিকিয়ে রাখতে হয়, জেডিইউ পার্টির অস্তিত্ব যদি বিজেপির উপর নির্ভর না করতে হয়, তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স ছাড়া আর তাদের বোধহয় কোনো একটা অস্তিত্ব থাকবে না। এবং সেটা বুঝতে পেরেই বোধহয় এই মুহূর্তে আবারও একটু পাল্টি খাওয়ার মেজাজ হয়েছে নীতিশ কুমার এবং সেখান থেকে এই মুহূর্তে যা বয়ান বেরিয়ে আসছে সেটা মারাত্মক। কারণ জেডিইউ এর যে প্রদেশ একদম সভাপতি সেই সঞ্জয় ঝা, তিনি একটি বক্তব্য রেখেছেন। সঞ্জয় ঝা এই মুহূর্তে জেডিইউ এর তরফ থেকে সম্পূর্ণ বিহারে তিনি কার্যক্রম সামলান এবং বহুদিন ধরেই সামলান এবং নীতিশ কুমারের যতজন কাছাকাছি ব্যক্তিত্ব রয়েছেন, লাল্লন সিং হতে পারেন কিংবা এই সঞ্জয় ঝা হতে পারেন, তারা কিন্তু অবশ্যই একদম সরাসরি নীতিশ কুমারের চোখ, নীতিশ কুমারের মুখ, নীতিশ কুমারের কান এবং সেটা হিসেবেই তারা পরিচিত ছিলেন বহুদিন ধরেই। তো সেই সঞ্জয় ঝা যখন একটা কথা এখন বলছেন ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করে, অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ তো বটেই। তার কারণ নীতিশ কুমারের এরকম হিস্ট্রি রয়েছে তার দলকে নিয়ে যে কোনো সময় যে কোনো গঠবন্ধন থেকে বেরিয়ে আসা। যখন অমিত শাহ বারংবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙাতে, সেই জায়গায় কি তাদের নিজেদেরই কোথাও কি একটা স্লিপ হয়ে যাবে বিহারের রাজনীতিতে, নাকি অতটা সহজ হবে না? শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জানাই এই মুহূর্তে সঞ্জয় ঝা তিনি যে কথাটা বলেছেন কোট আন করা আপনাদের পড়ে শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়াল ইন্ডিয়া জোটকে শেষ করে দিয়েছে, নীতিশকে কনভেনার বানাতে প্রস্তুত ছিল কংগ্রেস পার্টি। গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত একদম কোট আনকোট গুরুত্বপূর্ণ কথা। কারণ নীতিশ কুমারের চ্যাপ্টারটা ইন্ডিয়া জোটের সঙ্গে 2023 সালেই শেষ হয়ে গিয়েছিল। 2024 সালে যখন লোকসভা ভোট আসে তখন নীতিশ কুমার ভোটের আগে থেকেই তারা এনডিএ তে সামিল হন এবং এনডিএ তে সামিল হয়ে তিনি 12 জন সাংসদ দিয়ে একদম সাপোর্ট করে দেন ভোটের আগে থেকেই। সেটা পরবর্তীতে ভোটে যখন জিতে তার 12 জন সাংসদ আসে তখন তারা সাপোর্ট করেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে এই কথাটা কেন হঠাৎ করে সঞ্জয় ঝা বলছেন, তার পেছনে তো কোনো না কোনো কারণ রয়েছে। তার কারণ আপনারা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে সম্পূর্ণ সারা দেশের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, সেখানে আঞ্চলিক দলগুলোর কিন্তু অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে এবং জেডিইউ এর যখন থেকে একদম আমরা দেখতে পেয়েছি সম্রাট চৌধুরী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যের এবং নীতিশ কুমারের হাত থেকে একটার পর একটা দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। প্রথমত হোম মিনিস্ট্রি তাকে দেয়াই হয়নি শপথ গ্রহণ করার সময়, তার পরবর্তী নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী রেখে মুখ্যমন্ত্রীর দায়িত্বটাও দিয়ে দেওয়া হলো এই মুহূর্তে বিহারে বিজেপির একজন নেতাকে। তো সেই নীতিশ কুমার বাধ্য না হলে কি এই একদম সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে রাজ্যসভায় যেতেন এবং তারপর থেকেই আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছিলাম যে নীতিশ কুমারের রাজনৈতিক কেরিয়ার হয়তো শেষ। কিন্তু যে কথাটা বেরিয়ে এসেছে, এত বড় একটা প্রেক্ষাপট তৈরি হওয়ার প্রেক্ষিতে যে একদম রাজনৈতিকভাবে কোনো ভোট সামনে নেই, রাজনৈতিকভাবে এই মুহূর্তে কারোর কোনো ফায়দা তোলার জায়গা নেই। 2024 সালে লোকসভা ভোট ছিল, তার আগে পাটনাতে বিহারে প্রথম ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকটা হয়েছিল এবং সেখানে নীতিশ কুমার প্রথমে ডাকটা দিয়েছিলেন যে বিজেপির যদি এগেনস্টে দাঁড়াতে হয়, বিজেপিকে যদি আটকাতে হয়, তাহলে সমস্ত বিরোধী দলকে একত্রিত হতে হবে, সমস্ত সেকুলার মাইন্ডেড দলকে একত্রিত হতে হবে এবং সেটাই কিন্তু নীতিশ কুমারের ডাক ছিল। কিন্তু কনভেনার পদে রাখা যাবে না নীতিশ কুমারকে, এই কথাটা আদপেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, কেজরিওয়াল তখন বলেছিলেন। তারা বেশি কাবিল, তারা বেশি সমর্থ নীতিশ কুমারের থেকে, তারা সেই জন্য দাবি করেছিলেন তাদেরকে
একদম কনভেনার করতে হবে ইন্ডিয়া অ্যালায়েন্সে, কিন্তু সেটা কংগ্রেস করতে চায়নি। কংগ্রেস সাপোর্ট করেছিল নীতিশ কুমারকে যে তিনি এই ডাকটা যেহেতু দিয়েছেন তাকেই একদম সরাসরি কনভেনার করা হবে এবং নেতা করা হবে মল্লিকার্জুন খার্গেকে। সেই মল্লিকার্জুন খার্গে এখনো পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতা হয়েছেন, কিন্তু নীতিশ কুমার তিনি কি আবার দল বাঁচানোর জন্য, তার অস্তিত্ব বাঁচানোর জন্য ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে ফ্লিপ করতে চাইছে? কিন্তু সেটা খুব একটা সহজ হবে না, তার কারণ সরকার চলছে এখন বিজেপির, এবং বিজেপি শাসিত সরকারে যদি 85 জন বিধায়ক সম্পূর্ণভাবে সরেও আসে তাহলে বিজেপির সরকার বাঁচিয়ে রাখতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আরো খুলে বলি যে এই যে সম্পূর্ণ লোটাস অপারেশন লোটাস একটা চালানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির ওপরে, সেই ক্ষেত্রে প্রাথমিক যে নজরটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা কিন্তু একদম চন্দ্রবাবু নাইডুর ওপরে। কারণ চন্দ্রবাবু নাইডু এই সামগ্রিক প্রেক্ষাপটে যেটা করেছেন, পরপর দুটো ঘটনা আপনাদের সামনে রেখেছি আমরা, তবু আরেকবার মনে করাই যে 4টে রাজ্যসভা সিট একটাও বিজেপিকে নিতে দেননি অন্ধ্রপ্রদেশ থেকে। প্রত্যেকটাতেই 3টেতে তার টিডিপি পার্টি এবং একটাতে জনসেনা যারা তাকে সমর্থন করে সরকার তৈরি করতে তাদেরকে দেওয়া হয়েছে। অন্যদিকে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি যুবদের আন্দোলন, সেটাকে যখন কিরেন রিজিজু বলছেন পাকিস্তানের দ্বারা স্পন্সর্ড, আপনারা যখন দেখতে পেয়েছি যে সুকান্ত মজুমদার বলছেন যে ম্যাক্সিমাম ফলোয়ার পাকিস্তানের মানুষ, সেই সময় বিজেপির নেতাদের এই কথাকে উপেক্ষা করে সম্পূর্ণ ইগনোর করে এগেনস্টে দাঁড়িয়ে টিডিপি পার্টির তরফ থেকে সাপোর্ট করা হয়েছে কিন্তু ককরোচ জনতা পার্টির মুভমেন্টটাকে। এটাকে অতটা তুচ্ছতার সঙ্গে দেখা উচিত নয়। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যখন অন্ধ্রপ্রদেশের টিডিপি পার্টি যে কোনো সময় একটা যা কিছু ঘটনা ঘটাতে পারে সেরকম একটা চাপ রয়েছে বিজেপির ওপর, তখন কি নতুন ভাবে একটা আশ্বাস পাচ্ছেন নীতিশ কুমার? তখন কি নতুন ভাবে একটা রীতিমতন নিজেকে খুলে মেলতে চাইছেন নীতিশ কুমার যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যে হেরে গিয়েও যদি তার দল বাঁচানোর জন্য তিনি মরিয়া চেষ্টা করে যেতে পারেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে আসতে পারেন? নিজে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গেকে বলেছিলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক যেন ডাকা হয় তাড়াতাড়ি। সেই জায়গা থেকেই কি নীতিশ কুমার আবারও কোথাও গিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারটা, তার পলিটিক্যাল ভাবে নিজের যে দল তৈরি করেছিলেন তিনি জনতা দল ইউনাইটেড, সেটার কেরিয়ারটা আরো একটু মজবুত করতে চাইছেন? এবং সেই ক্ষেত্রে তেজস্বী যাদব তো তার হাতে রয়েছেন। তেজস্বী যাদব একদম কাকা এবং ভাইপোর যে জুটি, সেটাকে আমরা আবার দেখতে পাবো বিজেপিতে, নাকি শেষ পর্যন্ত নীতিশ কুমার আর লড়াই করার মতন তার চেহারা নেই, আর লড়াই করার মতন তার মানসিকতা নেই, এবং সম্পূর্ণভাবে এই যে বয়ানটা এসছে এটা একটা সামান্য রাজনৈতিক বয়ান হিসেবে থেকে যাবে, নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত, এর পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে আমরা জানি না। তবে বয়ান আসলে সেটাকে নিয়ে চর্চা করা অবশ্যই তো আমাদের কাজ, এবং অবশ্যই আপনাদের সামনে রাখা সেটাও আমাদের কাজ। তবে সঞ্জয় ঝা তার মতন গুরুত্বপূর্ণ মানুষ যখন ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে এই ধরনের কথা বলেন হঠাৎ করে কোনো কারণ ছাড়া, বিহারে এই মুহূর্তে ভোট নেই, সামনে লোকসভাও ভোট নেই, সেই জায়গা থেকে এই মুহূর্তে এই কথাটা বলার দরকারটা কি ছিল? ইন্ডিয়া অ্যালায়েন্স বৈঠক করছে সেটাকে নিয়ে মন্তব্য না করলে তো হতো, জেডিইউ এই মুহূর্তে মন্তব্য না করলেও তো হতো, কিন্তু কেন মন্তব্য হলো? এবং নীতিশ কুমারকে কনভেনার করতে দেননি মমতা ব্যানার্জি, শেষ করে দিয়েছেন কেজরিওয়াল ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ, সেই বিষয়গুলো কেন তুলে আনলেন হঠাৎ করে এই সঞ্জয় ঝা? তাহলে কি অন্য কোনো ইঙ্গিত? এই কথাটা যেমন উঠে আসছে, এই প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, ঠিক তেমন ভাবে ঘুরপাক খাচ্ছে আরেকটা প্রশ্ন যে বিরোধীরা এখন থেকে এক কাট্টা হচ্ছেন, প্রতি 2 মাসে তারা একবার করে মিটিং করবেন বলেছেন, সেটার আদৌ শেষ পর্যন্ত 2029-এ একটা ফল তারা তুলতে পারবেন তো? অর্থাৎ 2024-এ যতটা উইক হয়েছিল বিজেপি, তার থেকে আরো বেশি তারা তাদের গ্রাফটাকে নিয়ে এগিয়ে চলে যাবে না তো? কারণ পরপর যেভাবে প্রত্যেকটা বিধানসভা রাজ্য তারা জিতছে, তাতে কিন্তু অবশ্যই সেই চান্সটাই বেশি রয়েছে, অপোজিশনের চান্স অনেক কম রয়েছে। কিন্তু শেষ কথা বলবে মানুষ, শেষ কথা বলবে জনতা এবং ভোট বাক্স। আমরা দেখবো 2029-এর রেজাল্ট কি হয়। তার আগে উত্তরপ্রদেশের রাজনীতি আছে, উত্তরপ্রদেশের বিধানসভা ভোট রয়েছে, পাঞ্জাবের বিধানসভা ভোট রয়েছে, অনেক সমীকরণ পরিবর্তন হওয়ার চান্স রয়েছে। তাই সমস্তটা বলবো, কিন্তু নীতিশ কুমার তিনি কি আবারও ফ্লিপ করার একটা মেজাজে রয়েছেন? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে। এখন টক টু বল, অবশ্যই টক টু বল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।